पाँच नम्बर स्कूल हावड़ा जिले स्कूल सम्पूर्ण सल्व करब रायन मार्टिन प्रश्न विचित्राय 281 पेजे তোমরা দেখবে এই স্কুলটা আছে। ক্লাস 9 এর প্রত্যেকটা ছাত্রছাত্রীদের বলবো ভিডিওটা ভালো করে দেখো, কেমন লাগছে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করো। তোমাদের পরীক্ষার জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট এই সকল ভিডিওগুলো। দেখবে বিভিন্ন প্লেলিস্ট করা আছে, আয়া প্রশ্ন সাথীর একটা প্লেলিস্ট করা আছে, আর একটা রায়ান মার্টিনের একটা প্লেলিস্ট করা আছে, তোমরা ভালো করে দেখে নেবে। আমার পক্ষ থেকে তোমাদের সকলকে বলছি ভিডিওটা সম্পূর্ণ দেখো, স্কিপ করবে না, স্কিপ করলে তোমাদের বুঝতে অত্যাধিক সমস্যা হবে। দেখো প্রথম প্রশ্ন আছে এনটিপিতে 56 গ্রাম N2 এর আয়তন কত? এনটিপিতে 56 গ্রাম N2 এর আয়তন কত? এটা হবে 56 মানে 2 মোল, তাহলে এক মোলের আয়তন হলো 22.4, তাহলে 2 মোলের আয়তন কত হবে? তাহলে 22.4 × 2 অর্থাৎ 44.8, অর্থাৎ অপশান বি আমরা বলবো 44.8 লিটার। তারপর দেখো 1 গ্রাম পরমাণু অক্সিজেন ওজন কত? 1 গ্রাম পরমাণু অক্সিজেন ওজন অপশান দিয়ে আছে 16 গ্রাম, 8 গ্রাম, 32 গ্রাম, 1 গ্রাম, তাহলে অপশান এ হলো 16 গ্রাম। আর্কিমিডিসের নীতি প্রযোজ্য হয়, এটা হলো অপশান এ কঠিনের ক্ষেত্রে, অপশান বি কঠিন তরলের ক্ষেত্রে, অপশান সি তরল গ্যাসের মধ্যে, অপশান ডি কঠিন এবং গ্যাসের মধ্যে। তাহলে মনে রাখতে হবে আর্কিমিডিসের নীতি প্রয়োগ করা হয় তরল এবং গ্যাসের মধ্যে, এটা মনে রাখতে হবে, তরল এবং গ্যাসের মধ্যে আর্কিমিডিসের নীতি প্রযোজ্য। তারপর দেখো বার্নৌলি নীতি যে সংরক্ষণ সূত্র মেনে চলে, বার্নৌলি নীতি যে সংরক্ষণ সূত্র মেনে চলে সেটা অপশান এ শক্তি, অপশান বি ভর, অপশান সি ভরবেগ, অপশান ডি ভর এবং শক্তি। তাহলে দ্রবণের মধ্যে সাধারণত দ্রাব রূপে চিহ্নিত হয়, বিভিন্ন অপশান দেওয়া আছে, সেটা হবে দেখো অপশান বি হবে যেটির আপেক্ষিক পরিমাণ কম। এখানে বিভিন্ন অপশান দেয়, যেটি তরল অবস্থাকে যেটির আপেক্ষিক পরিমাণ কম, যেটি কঠিন অবস্থাকে যেটির আপেক্ষিক পরিমাণ বেশি, তাহলে অবশ্যই অপশান বি হবে যেটির আপেক্ষিক পরিমাণ কম। তারপর দেখো 6টা প্রশমন বিক্রিয়া ঘটে, অ্যাসিড ধাতুর মধ্যে, অ্যাসিড ক্ষারের মধ্যে, তারপর অ্যাসিড লবণের মধ্যে, অ্যাসিড অধাতুর মধ্যে, তাহলে প্রশমন বিক্রিয়া ঘটে অপশান বি হবে অ্যাসিড এবং ক্ষারের মধ্যে। সাথে দেখো কোন ধাতুটি লঘু HCl এর সঙ্গে বিক্রিয়া করে হাইড্রোজেন উৎপন্ন করে না? অপশান এল, অপশান বি জেডএন, অপশান সি Fe, অপশান ডি হলো সিউ। তাহলে অবশ্যই তোমরা মনে রাখবে সেটা সিউ হবে। সিউ কিন্তু লঘু HCl এর সঙ্গে বিক্রিয়া করে H2 উৎপন্ন হয় না, অবশ্যই সিউ বা কপার মনে রাখবে। তারপর দেখো এম ভরের পি ভরবেগ সম্পন্ন কণার গতিশক্তি, এখানে p²/2m, p/2m, p/4m, p²/4m আছে, তাহলে অবশ্যই আমরা অপশান এ বলবো সেটা হলো p²/2m। ভালোভাবে মনে রাখবে যে গতিশক্তির সমীকরণ হলো E = p²/2m। তারপর দেখো চলে আসছে গ্রুপ বি এর প্রশ্ন, অ্যাভোগাড্রো সংখ্যার মান কত? দেখো অ্যাভোগাড্রো সংখ্যার মান সেটা আমরা কত বলবো 6.022 × 10⁻23, তাহলে 6.022 × 10⁻23টি এসআই, তাহলে চাপের এসআই একক কি? চাপের এসআই একক আমরা বলবো Nm/m² বা পাস্কেল, চাপের এসআই একক Nm/m² বা পাস্কেল বলবো। কোন যন্ত্রের সাহায্যে বায়ুমণ্ডলীয় চাপ মাপা হয়? সেটা আমরা বলবো ব্যারোমিটার। স্থিতিস্থাপক গুণাঙ্কের মাত্রিয় সংকেত, স্থিতিস্থাপক গুণাঙ্কের মাত্রিয় সংকেত কি হবে? স্থিতিস্থাপক গুণাঙ্কের মাত্রিয় সংকেত আমরা বলবো সেটা হলো mL⁻⁻1 T⁻⁻2, তাহলে স্থিতিস্থাপক গুণাঙ্কের মাত্রা হলো mL⁻⁻1 T⁻⁻2।
উষ্ণতা বৃদ্ধিতে দাব্যতা বৃদ্ধি পায় একটা পদার্থের নাম কি? ওটা হলো পটাশিয়াম নাইট্রেট KNO3। তাহলে উষ্ণতা বৃদ্ধিতে দাব্যতা বৃদ্ধি পায় পটাশিয়াম নাইট্রেট KNO3। মানুষের রক্তের পিএইচের মান কত? মানুষের রক্তের পিএইচের মান আমরা যেটা বলবো সেটা হলো 7.35 থেকে 7.45। মানুষের রক্তে পিএইচের মান 7.35 থেকে 7.45। একটি বস্তুকে ওপরের দিকে ছুঁড়ে দিলে এর বেগ ক্রমশ শূন্য হয়, স্থিতিশক্তি সর্বোচ্চ হয়। তাহলে এটা সত্য মিথ্যা বলতে বলছে। এটা অবশ্যই ঠিক হবে, কারণ যত ওপরে ওঠা যায় তত তার বেগ কমে, একটা অবস্থায় বেগ শূন্য হয়, তখন স্থিতিশক্তি সর্বোচ্চ হয়। এটা অবশ্যই ঠিক হবে। এই মন্তব্যটা বা উক্তিটি এটা হলো সত্য হবে বা ঠিক হবে। তারপর দেখো 3-এর 1-এরটা, মোলার আয়তন কাকে বলে? দেখে নাও। প্রমাণ চাপ উষ্ণতায় 1 গ্রাম অণু পরিমাণ যে কোনো গ্যাসে যে পরিমাণ আয়তন দখল করে তাকে ওই গ্যাসের মোলার আয়তন বলে। প্রমাণ চাপ ও তাপমাত্রায় 1 গ্রাম অণু পরিমাণ যে কোনো গ্যাসে যে পরিমাণ আয়তন দখল করে থাকে তাকে মোলার আয়তন বলে। এসটিপিতে গ্যাসের মোলার আয়তন 22.4 লিটার। তারপরে দেখো অথবার প্রশ্ন আছে, 32 গ্রাম অক্সিজেন গ্যাসে কতগুলি অক্সিজেন পরমাণু আছে? দেখে নাও। অথবা প্রশ্ন আছে 32 গ্রাম অক্সিজেন গ্যাসে কতগুলি অক্সিজেন পরমাণু আছে? দেখে নাও। অক্সিজেন পরমাণু গ্রামাণবিক ভর, অক্সিজেন পরমাণু গ্রাম পারমিক ভর। অক্সিজেনের গ্রাম পারমিক ভর হলো 16 গ্রাম। অক্সিজেনের গ্রাম পারমিক ভর হলো 16 গ্রাম। তাহলে 16 গ্রাম অক্সিজেনের পরমাণুর সংখ্যা 6.022 × 10⁻23D। আমরা এখান থেকে 1-এ বার করব, আর যেটা দেয়া আছে 32-এ বার করব। তাহলে এখানে দেখো এটা কাটাকাটি করলে 2-এর সঙ্গে এই 6.022 গুণ করলে 12.044 × 10⁻23D। তারপরে দেখো 2-এর প্রশ্ন, সাইফন ক্রিয়ার শর্ত লিখতে বলছে। সাইফন ক্রিয়ার শর্ত দেখে নাও। সাইফনকে প্রথম তরল দ্বারা পূর্ণ করতে হবে। সাইফনকে প্রথমে তরল পূর্ণ করতে হবে। নাম্বার 2 হলো বায়ুশূন্য স্থানে সাইফন কাজ করবে না। 3 নম্বর হলো যে পাত্র থেকে তরল স্থানান্তরিত করতে হবে সেই পাত্রটাকে অনেকটা উঁচুতে বসাতে হবে। 3টে পয়েন্ট ভালো করে মনে রাখবে, পরীক্ষায় যদি 2টো বলে 2টো লিখবে, 3টে বলে 3টে লিখবে। তারপরে দেখো অথবা একটা প্রশ্ন আছে, সেটা হলো জলের ফোঁটা গোলাকার হয় কেন? দেখে নাও। কোনো তরলের মুক্তপৃষ্ঠ সংশক্তি বলের ক্রিয়ায় সর্বদা সংকুচিত হতে চায়। কোনো তরলের মুক্তপৃষ্ঠ সংশক্তি বলের ক্রিয়ায় সর্বদা সংকুচিত হতে চায়, অর্থাৎ তরলের ক্ষেত্রফল সর্বনিম্ন হয়। এছাড়া নির্দিষ্ট আয়তনের ভিন্ন আকৃতির বস্তুর গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল সবচেয়ে কম হয়, তাই বাহ্যিক বলের অধীনে তরলের ফোঁটা বা জলের ফোঁটা গোলাকার হয়। তাহলে জলের ফোঁটা গোলাকার হওয়ার অন্যতম কারণ হলো পৃষ্ঠটানের জন্য। তাহলে পৃষ্ঠটানই সেটা হলো মানে জলের ফোঁটাকে গোলাকার করে, কারণ যত জ্যামিতিক আকার আছে মানে গোলকের পার্শ্বতলের ক্ষেত্রফল বা বাইরের ক্ষেত্রফলটা সেটা কম হয়, সেজন্যই মানে জলের ফোঁটা বলো বা পারদ যদি মেঝে পড়ে সেগুলো সব গোলাকার শেপ বা গোলাকার আকার ধারণ করে। তারপরে দেখো একটা কোশ্চেন আছে, কোলয়েডীয় দ্রবণের বিস্তার মাধ্যম এবং বিস্তৃত মাধ্যম বলতে কি বোঝো? অর্থাৎ কোলয়েডীয় দ্রবণের দুটো মাধ্যম আছে বা দুটো দশা আছে, একটা বিস্তার মাধ্যম, একটা বিস্তৃত দশা। একটা বিস্তার মাধ্যম, একটা বিস্তৃত দশা। জলের মধ্যে দেখে নাও, জলের মধ্যে ফ্যাট জাতীয় কণাগুলি
জলের মধ্যে ফ্যাট জাতীয় কণাগুলি মিশে গিয়ে অসমসত্বভাবে দুধ তৈরি করে। এখানে ফ্যাট জাতীয় কণাগুলো হলো বিস্তৃত দশা আর জল হলো বিস্তার মাধ্যম। নির্দেশক কাকে বলে উদাহরণ দিতে বলছে, দেখে নাও। যে সকল পদার্থ অ্যাসিড ক্ষার বিক্রিয়া মাধ্যমে উপস্থিত থেকে নিজেদের বর্ণ পরিবর্তনের মাধ্যমে অ্যাসিড ও ক্ষারের প্রশমন ক্রিয়া সমাপ্তিক্ষণ নির্দেশ করে তাদের বলা হচ্ছে নির্দেশক। অর্থাৎ যে সকল পদার্থ অ্যাসিড ক্ষার বিক্রিয়া মাধ্যমে উপস্থিত থেকে নিজেদের বর্ণ পরিবর্তনের মাধ্যমে অ্যাসিড ক্ষারের প্রশমন ক্রিয়া সমাপ্তিক্ষণ নির্দেশ করে তাদের আমরা কি বলবো, নির্দেশক বলবো। উদাহরণ কি, লিটমাস বলবো, মিথাইল অরেঞ্জ বলবো, এগুলো সবই কিন্তু নির্দেশকের মধ্যে পড়বে। তারপরে দেখো একটা অথবার প্রশ্ন আছে, একটি উভধর্মী অক্সাইডের নাম বলতে বলছে, সেটা জিঙ্ক অক্সাইড বা জেডেনও। তাহলে একটা উভধর্মী অক্সাইডের নাম আমরা কি বলবো, জিঙ্ক অক্সাইড, জেডেনও। মিল্ক অফ ম্যাগনেসিয়া কি, দেখে নাও। মিল্ক অফ ম্যাগনেসিয়া অর্থাৎ MaOH তার হোল2 জলীয় প্রলম্বনকে মিল্ক অফ ম্যাগনেসিয়া বলে। তাহলে MgOH হোল2 অর্থাৎ ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডের জলীয় প্রলম্বনকে মিল্ক অফ ম্যাগনেসিয়া বলে। এতে 7 থেকে 8% ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড থাকে। তারপরে দেখো কার্যহীন বল বলতে কি বোঝায়, উদাহরণ দিতে বলছে। কার্যহীন বল কাকে বলে, উদাহরণ দিতে বলছে। কোনো বস্তুর উপর বল এবং বলের প্রয়োগবিন্দু সরণ সমকোণে হলে প্রযুক্ত বল কোনো কাজ করে না, এই ধরনের বলকে কার্যহীন বল বলে। কোনো বস্তুর উপর প্রযুক্ত বল এবং সরণের কোনো বস্তুর উপর প্রযুক্ত বল এবং বলের প্রয়োগবিন্দু সরণ সমকোণে হলে প্রযুক্ত বল কোনো কাজ করে না, এই ধরনের বলকে আমরা কার্যহীন বল বলবো। যেমন অভিকেন্দ্র বল কার্যহীন বল, অভিকর্ষ বল কার্যহীন বল। তারপরে দেখো অথবার প্রশ্ন আছে, স্থিতিস্থাপক স্থিতিশক্তি বলতে কি বোঝায়, উদাহরণ দাও। দেখে নাও স্থিতিস্থাপক স্মৃতিশক্তি, দেখে নাও কোনো বস্তুর স্বাভাবিক আকৃতি পরিবর্তনে বস্তুটি কার্য করা যে সামর্থ্য অর্জন করে তাকে স্থিতিস্থাপক স্মৃতিশক্তি বলে। কোনো বস্তুর স্বাভাবিক আকৃতি পরিবর্তন হলে বস্তুটি যে কার্য করার সামর্থ্য অর্জন করে তাকে স্থিতিস্থাপক স্মৃতিশক্তি বলে। যেমন ঘড়িতে দম দেওয়া হয় তাহলে স্থিতিস্থাপক স্মৃতিশক্তি জমা হয়। গ্রুপ ডি এর প্রশ্ন দেখে নাও। 4-এর 1-টা 0.5 মোল জলের ভর কত গ্রাম, দেখে নাও। 18 গ্রাম জল সমান 1 মোল, তাহলে 18 গ্রাম মানে 1 মোল, তাহলে 1 মোল সমান 18 গ্রাম, তাহলে 1 মোলের নিচে 0.5 মোল মানে 18/2 মানে 9, তাহলে আমরা কত বলবো, 9 গ্রাম বলবো। তাহলে এরকম ঘুরিয়েও বলা যায়, এরকম ভাবতে পারো যে 18 গ্রাম জল মানে 1 মোল, তাহলে হাফ মোল সমান 9 গ্রাম। তারপরে দেখো বলা আছে অ্যাভোগাড্রোর সংখ্যার গুরুত্ব লিখতে বলছে। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, ভালো করে প্র্যাকটিস করবে। দেখে নাও অ্যাভোগাড্রোর সংখ্যার গুরুত্ব দেখে নাও, খুব ভালো করে দেখে নাও, পরীক্ষার জন্য অবশ্যই ইম্পর্টেন্ট। কোনো পদার্থের একটি অণু বা পরমাণুর প্রকৃত ভর নির্ণয় করার ক্ষেত্রে অ্যাভোগাড্রোর সংখ্যার প্রয়োজন হয়। নাম্বার 2 হলো অ্যাভোগাড্রোর সংখ্যা দিয়ে মৌল বা যৌগের গ্রাম পরমাণু, গ্রাম অণু, পারমাণবিক ভর, আণবিক ভর এগুলো সব জানা যায়। 3 নম্বর হলো যে সর্বজনীন গ্যাস ধ্রুবক এবং বোলজম্যান ধ্রুবকের মধ্যে সম্পর্ক স্থাপন করে। 4 নম্বর পয়েন্ট হলো অ্যাভোগাড্রোর সংখ্যার মাধ্যমে গ্যাসীয় পদার্থের আণবিক ভর নির্ণয় করা যায়। তাহলে 4টি পয়েন্ট লেখা আছে, খুব ভালো করে মনে রাখবে। মানে অত্যন্ত ইম্পর্টেন্ট প্রশ্ন হলো অ্যাভোগাড্রোর সংখ্যার গুরুত্ব।
প্রান্তীয় বেগ কাকে বলে? প্রান্তীয় বেগ কাকে বলে এর রাশিমালা নির্ণয় করতে বলছে। আর ব্যাসার্ধের একটি ক্ষুদ্র গোলক, সিগমা ঘনত্ব এবং ইটা সান্দ্রতা বিশিষ্ট একটি বিস্তৃত সান্দ্র মাধ্যমের মধ্য দিয়ে পড়ছে। গোলকটি গোলকটির ওপর ক্রিয়াশীল বল, সেটা কি হবে? একটা ওজন হবে, ওজন mg, যেটা নিচের দিকে কাজ করবে। m মানে 4/3 r³ রো ইন্টু জি। রো মানে হলো যে গোলক নিয়েছি, গোলকের ঘনত্ব, যেটা নিচের দিকে কাজ করবে। প্লবত ওপর দিয়ে কাজ করবে, তাহলে 4/3 ইন্টু সিগমা ইন্টু জি, এটা ওপর দিয়ে কাজ করবে। সান্দ্র বল, এটা ওপর দিয়ে কাজ করবে। তাহলে প্রান্তীয় বেগ অর্জন হওয়ার শর্ত হলো যে ঊর্ধ্বমুখী দুটো বল সেটা ওজনের সঙ্গে সমান হবে। দেখো মানগুলো বসিয়ে দিয়েছি, বসিয়ে দিয়ে এফ এর মান পেয়ে গেছি। এফ হলো 2r²। তাহলে আমরা পেয়ে যাব ভি সমান, তাহলে ভি এর মান পেয়ে যাব ভি সমান 2r² রো ইন্টু সিগমা ইন্টু জি। তাহলে 2r² ব্র্যাকেটের মধ্যে রো মাইনাস সিগমা ইন্টু জি বাই 9 ইটা। তাহলে এটাই হলো প্রান্তীয় বেগের সমীকরণ। তাহলে প্রান্তীয় বেগের সমীকরণ আমরা কিন্তু জানতে পারলাম। পাবো। আচ্ছা, প্রান্তীয় বেগ কাকে বলে? যদি দেখো, প্রান্তীয় বেগ বলতে যখন একটা বস্তু শান্ত মাধ্যমের মধ্যে পড়বে তখন ঊর্ধ্বমুখী বল এবং ত্বরণ সৃষ্টিকারী বল পরস্পর সমান হয়ে যাবে, তখন ওই অবস্থা থেকে বস্তুটা একটা সুষম বেগে পড়বে। এই বেগটাকেই বলে প্রান্তীয় বেগ। তাহলে যখন একটা বস্তু শান্ত মাধ্যমের মধ্যে পড়তে থাকবে তখন ও ত্বরণ সৃষ্টিকারী বল এবং ঊর্ধ্বমুখী যে বল একটা সময় সমান হয়ে যাবে। সমান হয়ে গেলে বস্তুটা সমবেগে পড়বে, সমবেগে পড়বে। এই বেগকে আমরা প্রান্তীয় বেগ বলবো। তারপর দেখো পৃষ্ঠটান। পৃষ্ঠটান কাকে বলে? পৃষ্ঠটান কাকে বলে সেটা হলো কোনো তরলের মুক্ত পৃষ্ঠে একটি রেখা কল্পনা করলে রেখার লম্বভাবে তরল পৃষ্ঠের স্পর্শক বরাবর একক দৈর্ঘ্যে যে বল কাজ করে তাকে পৃষ্ঠটান বলে। কোনো তরলের মুক্ত পৃষ্ঠে দেখে নাও, কোনো তরলের মুক্ত পৃষ্ঠে একটি রেখা কল্পনা করলে রেখার সঙ্গে লম্বভাবে তরল পৃষ্ঠের স্পর্শক বরাবর একক দৈর্ঘ্যে যে বল কাজ করে তাকে আমরা পৃষ্ঠটান বলবো। পৃষ্ঠটানের এসআই একক কী হবে? নিউটন পার মিটার বা নিউটন মিটার ইনভার্স। তারপর দেখো, বায়ুপ্রবাহের সময় পতাকা পথ করে ওড়ে কেন? দেখে নাও, বায়ুপ্রবাহের সময় পতাকা পথ করে ওড়ার কারণ, পতাকার দুপাশে বায়ু ভিন্ন বেগে প্রবাহিত হয়। বার্নৌলির নীতি অনুসারে পতাকা যেদিকে বায়ুপ্রবাহ বেশি, তাহলে বার্নৌলির নীতি অনুসারে পতাকা যেদিকে বায়ুপ্রবাহের বেগ বেশি সেদিকে বায়ুর চাপ কম হবে। এর ফলে পতাকার দুপাশে বায়ু চাপের পার্থক্য ঘটবে। এই পার্থক্যের জন্য পতাকা পথ করে উঠবে। তাহলে পতাকার দুপাশে বায়ুর বেগটা ভিন্ন হয়। বায়ুর বেগ ভিন্ন হওয়ার জন্য চাপ ভিন্ন হয়। এই ভিন্ন চাপের জন্য পতাকাটা পথ করে উঠবে। তারপরের প্রশ্ন দেখো, সল কি? দেখো সল কি দেখে নাও ভালো করে। সল কাকে বলে? অর্থাৎ যে সমস্ত কোলয়েডের বিস্তার মাধ্যম তরল এবং বিস্তৃত মাধ্যম কঠিন তাদের সল বলে। যে সকল কোলয়েডের বিস্তার মাধ্যম তরল এবং বিস্তৃত মাধ্যম কঠিন তাদের আমরা সল বলবো, যেমন গোল্ড সল। তারপরে দেখো কি বলা আছে, দাব্যতা লেখে দুটি উপযোগিতা লিখতে বলছে। এর দুটি উপযোগিতা দেখো, এক্স অক্ষ বরাবর উষ্ণতা, ওয়াই অক্ষ বরাবর দাব্যতা যদি স্থাপন করি তাহলে যে লেখচিত্র পাওয়া যাচ্ছে সেই লেখচিত্রটাকে বলবো দাব্যতা লেখচিত্র। তাহলে এখানে একটা নির্দিষ্ট উষ্ণতায় আমরা দাব্যতা জানতে পারি বা দাব্যতা জানা থাকলে উষ্ণ জানতে পারি। তাই এই লেখচিত্রের অন্যতম উপযোগিতা হলো একটা নির্দিষ্ট উষ্ণতায় কোনো পদার্থের দাব্যতার মান জানতে পারি বা কোনো একটা পদার্থের দাব্যতা দেওয়া আছে, কোন উষ্ণতায় দাব্যতাটা ঘটছে সেটা জানতে পারি। তাহলে দুটো পয়েন্ট হয়ে গেল, খুব ভালো করে মনে রাখবে।
তারপর দেখো 4 প্রশ্ন আছে, H NO3 কিভাবে শনাক্ত করবে, বিক্রিয়া সহ লিখতে বলছে, দেখে নাও। এটাকে মনে রাখতে হবে, H NO3 শনাক্ত করার জন্য আমরা বলয় পরীক্ষার সাহায্য নেব। বলয় পরীক্ষা, একটি টেস্ট টিউবে সামান্য পরিমাণ H NO3 নিয়ে তাতে সদ্য FeSO4 মানে ফেরাস সালফেট এর জলীয় দ্রবণ মেশানো হলো। এরপরে অন্য টেস্ট টিউবে গাঢ় H2SO4 নিয়ে পূর্বের টেস্ট টিউবকে না নাড়িয়ে ওই টেস্ট টিউবের গায়ে গাঢ় H2SO4 এর দ্রবণ যোগ করা হলো। তাহলে কি ব্যাপারটা হলো, একটা টেস্ট টিউব আছে, তাতে সামান্য H NO3 নেওয়া হয়েছে এবং তার সঙ্গে FeSO4 দ্রবণ নেওয়া হয়েছে। অন্য একটা টেস্ট টিউবে গাঢ় H2SO4 দ্রবণ নেওয়া হয়েছে। এবার আগের টেস্ট টিউবটা না নাড়িয়ে আস্তে আস্তে এই যে H2SO4 এর দ্রবণটা ঢালা হলো। দেখা যাবে অ্যাসিড এবং দ্রবণের সংযোগস্থলে বাদামি বর্ণের বলয় তৈরি হলো। দেখা যাবে অ্যাসিড এবং দ্রবণের সংযোগস্থলে বাদামি বর্ণের বলয় তৈরি হলো। এ থেকে প্রমাণ হয় অ্যাসিড দিয়ে H NO3 বা নাইট্রিক অ্যাসিড। ভালো করে বিক্রিয়াগুলো দেখে নাও। 6 FeSO4 প্লাস 2 H NO3 প্লাস 3 H2SO4, এটা করলে যেটা হবে 3 Fe2SO4 হোল 3 প্লাস 4 H2O প্লাস 2 NO। তারপরে দেখো FeSO4 প্লাস 6 H2O, এটা করলে হবে Fe H2O হোল 6 ব্র্যাকেটের বাইরে SO4, তাহলে Fe H2O হোল 6 SO4 প্লাস NO, এটা করলে হবে Fe H2O হোল 5 NO। এটা আমরা কি বলবো, এটা অবশ্যই SO4 বলবো, তার সঙ্গে জল। এটাই হলো বাদামি বর্ণের বলয়। তাহলে মানে অর্থাৎ বাদামি বর্ণের যে বলয়টা তৈরি হলো, বাদামি বর্ণের বলয় যেটা তৈরি হলো তার সংকেতটা হলো Fe H2O হোল 5 NO ব্র্যাকেটের বাইরে SO4, আমরা মনে রাখবো। এটা পরীক্ষায় কিন্তু শর্ট প্রশ্ন করতে পারে। তারপর দেখো অথবার প্রশ্ন আছে, সেটা হলো অ্যাসিড বৃষ্টির ক্ষতিকারক প্রভাবগুলি লিখতে বলছে। অ্যাসিড বৃষ্টির ক্ষতিকারক প্রভাবগুলি দেখে নাও। তাহলে 1 নম্বর হলো অ্যাসিড বৃষ্টির ক্ষতিকারক প্রভাব বলতে উদ্ভিদের ওপর প্রভাব আছে। 1 নম্বর হলো উদ্ভিদের ওপর প্রভাব। অম্লবৃষ্টি বা অ্যাসিড বৃষ্টির ফলে বিস্তীর্ণ অঞ্চলের ফসলের ক্ষতি হয়, গাছপালা ঝলসে যায়, পাতা কুঁকড়ে যায়, মাটির উর্বরতা নষ্ট হয়। তাহলে এটা হলো উদ্ভিদের প্রভাব। যদি আমরা জলজ জীবের কথা বলি, তাহলে অম্লবৃষ্টির প্রভাবে পিএইচের মান 5.6 নিচে কমে যায় বা 6 নিচে নেমে যায়, তাহলে জলাশয় অম্লতা বৃদ্ধি পায়। তাহলে এখানে জলজ উদ্ভিদ ও প্রাণীর উৎপাদন ব্যাহত হয়। তাহলে উদ্ভিদ জগৎ যেমন ক্ষতি হচ্ছে, ঠিক একইভাবে জলজ প্রাণীরও ক্ষতি হচ্ছে। অম্লবৃষ্টির জন্য পিএইচের মান 5.6 নিচে নামে, ফলে জলাশয়ের যে অম্লতা বৃদ্ধি পায়, ফলে জলজ উদ্ভিদ ও প্রাণীর উৎপাদনটা অনেক কমে যায়। তারপর দেখো 3 নম্বর পয়েন্ট, মানুষের ওপর প্রভাব। দেখে নাও মানুষের ওপর প্রভাব, অর্থাৎ স্নায়ুতন্ত্র, পরিপাকতন্ত্র এগুলো কিন্তু অত্যন্ত ক্ষতিগ্রস্ত হয়। তাহলে স্নায়ুতন্ত্র, পরিপাকতন্ত্রের ক্রিয়া নষ্ট হয়, মানুষের ত্বক এবং চুলের ক্ষতি হয়। তাহলে স্নায়ুতন্ত্র, পরিপাকতন্ত্রের ক্রিয়া নষ্ট হয়, মানুষের ত্বক এবং চুলের ক্রিয়া নষ্ট হয়। তারপর দেখো 4 নম্বর পয়েন্ট আছে বিভিন্ন স্থাপত্যের প্রভাব, অর্থাৎ তাজমহল, ভিক্টোরিয়া মেমোরিয়ালের মতো ঐতিহাসিক স্থাপত্যগুলি অত্যন্ত ক্ষতিগ্রস্ত হয়। বৃষ্টির জলে উপস্থিত অ্যাসিড সেটা মার্বেল পাথরের সঙ্গে বিক্রিয়া করে CaSO4 মানে ক্যালসিয়াম সালফেট, CaNO3 মানে ক্যালসিয়াম নাইট্রেট, ক্যালসিয়াম সালফেট ক্যালসিয়াম নাইট্রেট উৎপন্ন করে, যা মার্বেল পাথরের বর্ণটা বিবর্ণ এবং অনুজ্জ্বল করে দেয়। তাহলে 4টে পয়েন্ট লেখা আছে, পরীক্ষা যেরকম নাম্বার থাকবে সে অনুসারে তোমরা লিখবে। একটা হলো উদ্ভিদের প্রভাব, 2 নম্বর হলো জলজ জীবের প্রভাব, 3 নম্বর হলো মানুষের উপর প্রভাব, 4 নম্বর হলো বিভিন্ন স্থাপত্যের প্রভাব। অত্যন্ত ভালো করে লেখা আছে, পরীক্ষায় গুছিয়ে লিখে দেবে যদি অ্যাসিড বৃষ্টির ক্ষতিকারক প্রভাব পরীক্ষায় পড়ে। তারপরে দেখো বলা আছে, একটা অথবার প্রশ্ন আছে, বাধাহীনভাবে 100 গ্রাম ভরের একটি বস্তু উঁচু স্থান থেকে পড়তে থাকলে পতন আরম্ভের 5 সেকেন্ড পরে গতিশক্তি কত হবে? এর মান বলা আছে m মানে 100 গ্রাম, 100 গ্রাম মানে 100
এম মানে 100 গ্রাম, তাহলে 100 মানে 100/1000, তাহলে 1/10 কেজি আমরা বলবো। এম এর মান 1/10 কেজি। জি এর মান 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, জি এর মান। তাহলে ভি সমান ইউ প্লাস জিটি, ভি সমান ইউ প্লাস জিটি। তাহলে স্থির অবস্থায় পড়ছে, তাহলে ইউ সমান 0 হবে, তাহলে আমরা বলবো ভি সমান জিটি বলবো, তাহলে ইউ এর মানটা 0 হয়ে গেল। এখান থেকে আমি যদি মানটা বসাই, জি এর মান 9.8 আর টি এর মান আমরা বসাচ্ছি 5, তাহলে বসালে কত হবে, এটা আমরা পাবো 49 মিটার পার সেকেন্ড। তাহলে 5 সেকেন্ড পরে গতিশক্তি ইকে হয়, তাহলে হাফ এম এর মান আমরা বলবো 1/10 আর ভি স্কোয়ার মানে 49 ইন্টু 49, তাহলে 1/2 ইন্টু, তাহলে 1/2 ইন্টু 1/2 ইন্টু 1/10, 1/2 ইন্টু 1/10 ইন্টু ভি স্কোয়ার মানে 49 ইন্টু 49। এটা করলে যেটা আসবে মনে রাখবে সেটা হলো 120.05 জুল। তাহলে ইকের মান অর্থাৎ 5 সেকেন্ড পরে বস্তুটার গতিশক্তি হলো ইকে সমান আমরা পেয়ে যাবো 120.05 জুল। এটা অথবার প্রশ্নটা পেয়ে গেলাম। তার আগে দেখো একটা প্রশ্ন আছে 5-এর প্রশ্নটা, সেটা হলো দেখাও যে অবাধে পতনশীল বস্তুর মোট যান্ত্রিক শক্তি সর্বদা ধ্রুবক থাকে। এটা আমরা কার্যশক্তি ক্ষমতা অধ্যায়ে সম্পূর্ণ সলভ করা আছে। সেখানে একটা কার্যশক্তি ক্ষমতা একটা প্লেলিস্ট আছে, ক্লাস 9 হিসাবে দেখবে ক্লাস 9-এর কার্যশক্তি ক্ষমতা একটা প্লেলিস্ট আছে, সেখানে এটা সুন্দর করে ব্যাখ্যা করা আছে, তোমরা সেই ভিডিওটা দেখে নেবে। সেখানে আরও কার্যশক্তি ক্ষমতার আরও অনেক রকম প্রশ্ন আছে, সেগুলো তোমরা দেখে নেবে, তুমি পরীক্ষা অত্যন্ত ভালো রেজাল্ট করতে পারবে। আমার পক্ষ থেকে তোমাদের সকলকে ধন্যবাদ শুভকামনা জানিয়ে আজকের মতো আমি ভিডিও শেষ করলাম।